লুৎফুজ্জামান বাবর ওরফে স্পাইক বাবর এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আলোচনায় লুৎফুজ্জামান বাবর, কিন্তু অনেকে আপনারা ভালো করে জানেন না যে কেন আসলে লুৎফুজ্জামান বাবরের এই যে ছবিটা খুবই ভাইরাল। আলোচনার শুরুয়াতটা করেছেন কিন্তু খোদ ডক্টর ইউনূসই। আপনাদের খেয়াল থাকার কথা যে তিনি ক্ষমতায় আসার পরপরই, আসন গ্রহণ করার পরপরই ভারতের একটা গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিল ভারত যদি কোনো রকম উল্টাপাল্টা অ্যাকশন করে তাহলে সেভেন সিস্টার্স উত্তপ্ত হবে। আর সেখান থেকে আসছে সেভেন সিস্টার্স ইস্যুতে লুৎফুজ্জামান বাবরের ভূমিকা এবং কেন আসলে ভারত লুৎফুজ্জামান বাবরকে ভয় পেত। আপনাদের সকলের নিশ্চয় খেয়াল থাকার কথা 7 ট্রাক অস্ত্র মামলার কথা, তাই না? আসুন দেখি কেন আসলে কি ঘটতে যাচ্ছিল। ভারতের সেভেন সিস্টার্স মানে উত্তর পূর্ব অঞ্চলের 7টি রাজ্যগুলোর নাম হচ্ছে কি? ভারতের অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা যেখান থেকে এখন বন্যার ইস্যু হচ্ছে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং মেঘালয়। বেসিক্যালি এই 7টা রাজ্যকে একত্রে বলা হয়ে থাকে সেভেন সিস্টার্স। তো অনেকে ভাবেন যে লুৎফুজ্জামান বাবর হচ্ছে ভারতের কাছে মোস্ট ওয়ান্টেড একটা নাম। লুৎফুজ্জামান বাবর সেভেন সিস্টারে একটা বিদ্রোহী দল বানিয়ে ভারতকে অস্থিতিশীল করতে চেয়েছিল। আর চীন পাকিস্তান মিলে ভারতের যতটুকু ক্ষতি পড়তে পারেনি তার চেয়ে বড় ধরনের ক্ষতির দিকে এগিয়ে গিয়েছিল লুৎফুজ্জামান বাবর। 2004 সালের ঘটনা, আপনাদের খেয়াল আছে 10 ট্রাক ভর্তি অস্ত্র, গোলাবারুদ, রকেটের লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন তিনি। তখন তারা নিজেদের দেশে গৃহযুদ্ধ শুরু করেছিল। অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং মেঘালয় মূল ভারত থেকে তারা আলাদা হতে চেয়েছিল। আর সেখানকার আন্দোলনকারীদেরকে 10 ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন তৎকালীন সময় লুৎফুজ্জামান বাবর, কিন্তু দিন শেষে সেটা তিনি করতে পারেন না। এমনকি সেই মামলায় তিনি পরবর্তী সময় গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন যাবৎ তিনি এখনও জেল খাটছেন। আর এই মুহূর্তে লুৎফুজ্জামান বাবরকে বের করার জন্য অনেকেই চাচ্ছেন। আর বিশেষ করে যারা ভারত বিরোধী একটা শক্ত অবস্থানে আছে তাদের বক্তব্য ফেসবুক, সোশ্যাল মিডিয়া আপনারা যা বুঝতে পারছেন যে এই মুহূর্তে ভারতকে শায়েস্তা করার জন্য লুৎফুজ্জামান বাবরকে জরুরি। তবে ডক্টর ইউনূসের সরকার কখনোই এই কাজ করবে না যে বাবর সাহেবকে মুক্ত করে সেভেন সিস্টার্সকে উত্তপ্ত করতে দিবে। এটা কূটনৈতিক কারণে হবে না। আচ্ছা, আমরা যদি দেখি তার ব্যাকগ্রাউন্ডটা একটু দেখি যে কেন তিনি বরাবরই আলোচনায়। 1958 সালের 10ই অক্টোবর লুৎফুজ্জামান বাবরের জন্ম। তার প্রাতিষ্ঠানিক শিক্ষা কিন্তু খুব বেশি না, মাত্র এইচএসসি পর্যন্ত। 1991 সালে প্রথমবারের মতন নেত্রকোনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 1996 সালের 15ই ফেব্রুয়ারি বিতর্কিত নির্বাচনেও তখনও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনের পরপরই বিএনপি যখন সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছিল তখন দলের ভেতরে অনেকেই ধারণা করছিলেন যে লুৎফুজ্জামান বাবর গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন। 2001 সালে বিএনপি নেতৃত্বাধীন যে সরকার গঠিত হয় তাদের মধ্যে প্রবল ক্ষমতাবান ছিলেন এই লুৎফুজ্জামান বাবর। মনে করা হয় যে বিএনপি নেত্রী এবং ওই সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের সাথে তার ঘনিষ্ঠতা ছিল খুব বেশি। 21 আগস্ট 2004 সালে গ্রেনেড হামলা মামলায় 18 মার্চ 2012 সালে তারেক রহমান এবং বাবর সহ তালিকাভুক্ত 30 আসামির নাম যুক্ত হয়েছিল। আর 1 অক্টোবর 2018 সালে এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে 2004 সালে ধরা পড়া যে 10 ট্রাক অস্ত্রের চালান মামলা, 3 অক্টোবর 2010 সালে সেই মামলায়ও তাকে শো নোটিস দেখানো হয়। খালেদা জিয়ার নেতৃত্বে যে সরকার ছিল, যে ব্যাপক আলোচিত ঘটনাগুলো এর মধ্যে ছিল 10 ট্রাক সমপরিমাণ অস্ত্র, বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ অস্ত্র এবং গোলাবারুদের চালান আটক করা হয়েছিল। 1 এপ্রিল রাতে 2টি বড় ট্রলারে করে এসব অস্ত্র সমুদ্রপথে আনা হয় চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার বা ওই অঞ্চলগুলোতে। পর্যবেক্ষকদের অনেকে মনে করছিলেন যে এই ঘটনাটাই ভারতের সাথে বিএনপির যে সম্পর্ক সেই সম্পর্কটাকে নষ্ট করেছে। কারণ তৎকালীন সময় কর্মকর্তারা দাবি করেছিলেন যে ভারতের চাপে পড়ে বিএনপি সরকার সেসব অস্ত্র আটক করে, অন্যথায় সেসব অস্ত্র ভারতের এই সেভেন সিস্টার্সের যে আন্দোলনকারীরা ছিল তাদের হাতে যেত। বিএনপি বরাবরই দাবি করে যে সরকার তখন ব্যবস্থা নিয়েছিল বলেই সেসব অস্ত্র আটক করা হয়েছে। আচ্ছা, যাই হোক, কিন্তু আমরা যদি দেখলাম ভারতের কর্মকর্তারা মনে করে এত বড় আকারে না হলেও বিভিন্ন সময় বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলে অস্ত্রশস্ত্র ঢুকেছে। আর
এই ঘটনায় বিএনপি তৎকালীন সময় মূল ভূমিকা রেখেছে। তো কি ছিল সেই আমরা দেখাই উদ্ধার তালিকায় চীনের তৈরি AK-47 রাইফেল, সেমি অটোমেটিক রাইফেল, রকেট লঞ্চার, রকেট শেল, পিস্তল, হ্যান্ড গ্রেনেড, বিপুল পরিমাণ গুলি, বিস্ফোরক দ্রব্য। তো 1790টি বিভিন্ন ধরনের অস্ত্র, 11.5 লক্ষ গুলি, 6,500 ম্যাগাজিন, 27,000 গ্রেনেড, 150টি রকেট লঞ্চার। তো এরপরে আমরা যদি দেখি সেই ঘটনা থেকে ভারতের সাথে বিএনপির সম্পর্ক খারাপের দিকে গেছে, আর আওয়ামী লীগকে যথেষ্ট পজিটিভ চেয়েছে। এখন ওই বাবর আর আজকের বাবরে কিন্তু অনেক পার্থক্য আছে। স্পাইক চুল কাটতেন, এখন তিনি সাইডে শীতা করেন, চুল সাদা হয়ে গেছে, দাড়ি বড় হয়ে গেছে। আগের সেই যা সাহসটা, ডেঞ্জারাস অ্যাক্টিভিটিসের মতন যে মেন্টালিটি 20 বছর আগের, সেটা কিন্তু এখন আর নেই। এখন তিনি বের হলেও আসলে ওইগুলো করার সুযোগ পাবেন না। তবে সোশ্যাল মিডিয়াতে যে ঝড় উঠছে, সেই ঝড়ে সবাই মনে করতেছে বাবরই একমাত্র পারফেক্ট, কিন্তু এটাও ভুল ধারণা। ভারতের সাথে এই ধরনের পাঙ্গা নিয়া আমরা যারা সোশ্যাল মিডিয়াতে মনে করি আর কি, এগুলা সম্ভব হবে না কখনোই। ভারতকে কোনো সরকারই যেই আসে ঘাটানোর সুযোগ নাই, কারণ বাংলাদেশকে স্থিতিশীল রাখতে হইলে ভারতের সাথে সুসম্পর্ক রাখতে হবে, এটাই হচ্ছে বাস্তবিকতা। তবে এতদিন যাবৎ সুসম্পর্কে মানে ছিল জি হুজুর করা, এখন হচ্ছে জি হুজুর না, বন্ধুত্বের জায়গা ঠিক থাকবে, হিস্যার জায়গা, অধিকারের জায়গা সমান থাকবে। এটাই হোক আগামী দিনের নীতি। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।